লেকচার 6 এ সবাইকে ওয়েলকাম। আজকে আমরা বায়োট-স্যাভার্ট ল নিয়ে স্টাডি করব। ওকে, আমরা যখন ওয়েরস্টেড এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলতেছিলাম, পড়াশোনা করতেছিলাম একদম ফার্স্ট লেকচারে, তখন আসলে আমরা ওয়েরস্টেড এক্সপেরিমেন্টের মেজর যে লার্নিং বা কনক্লুশনটা দেখেছিলাম, সেটা কি ছিল বেসিক্যালি? সেটা ছিল আসলে কারেন্ট ফ্লো তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে। কারেন্ট ফ্লো তার চারদিকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে। ঠিক আছে, এখন এই যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি করতেছে, কারেন্ট তার চারদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে। অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, ওর তো অবশ্যই একটা ম্যাগনিটিউড বা ভ্যালু থাকবে, ডিরেকশন থাকবে। তো এগুলোকে আমি কিভাবে বের করব, ডিটারমাইন করব কিভাবে? এটা একটা কোশ্চেন। কারেন্ট ফ্লো তার চারদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, দ্যাটস গুড, সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা আসলে কিভাবে, কতটুকু ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করেছে, এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, সেই জিনিসগুলো আমি কিভাবে বের করতে পারি। এইটার জন্য টিপিক্যাল কিছু মেথড থাকা উচিত বা কিছু ল ইউজ করে আমরা আসলে সেটা বের করতে পারি। তার মধ্যে থেকে টিপিক্যাল দুইটা ল হচ্ছে বায়োট-স্যাভার্ট ল, আর একটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। তো আজকের লেকচারে আসলে আমরা বায়োট-স্যাভার্ট ল নিয়ে স্টাডি করব। ঠিক আছে, বায়োট-স্যাভার্ট লর স্টেটমেন্টটা আসলে এখানে দেওয়া আছে। তো স্টেটমেন্টটা ইলাবোরেটলি বোঝার আগে, ভেঙে ভেঙে বোঝার আগে আমরা কিছু বিষয় একটু পরিচিত হয়ে নিই আগে। তো এখানে আসলে এই ফিগারটা আমরা দেখতেছি কেন, আসলে আমরা স্টেটমেন্টটাকে ক্লিয়ার করার আগে এই ফিগারে চলে আসলাম। তার কারণ হচ্ছে এই যে এক্সপ্রেশনটা আছে এখানে দেওয়া আছে, এখানে কোনটা কি বোঝাচ্ছে এই জিনিসগুলো আগে আমাদেরকে বুঝতে হবে। এবং ওইটা যদি আমরা বুঝি তাহলে আমরা স্টেটমেন্টের কোন কিওয়ার্ডটা কি মিন করতেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, সেই জন্য আসলে আমরা আগে এই জিনিসটা একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। এই ফিগারটাতে একটা ওয়্যার বা তার নেওয়া হয়েছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো যাচ্ছে, ডিরেকশন অলরেডি দেখানো আছে ফিগারে, এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, আমরা যে কাজটা করলাম, এখানে আমরা একটা পয়েন্টকে টার্গেট করলাম যে এটা হচ্ছে আমাদের পয়েন্ট, পয়েন্ট পি হচ্ছে আমাদের টার্গেটেড পয়েন্ট বা অবজারভেশন পয়েন্ট। আচ্ছা, কেন অবজারভেশন পয়েন্ট বলতেছি? আসলে আমাদের উদ্দেশ্যটা কি এখানে? এই যে আমরা বলতেছি যে আসলে একটা কারেন্ট ফ্লো তার চারদিকে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে, তাহলে অবশ্যই এই যে এখানে যে কারেন্ট ফ্লোটা আছে এটাও ওর চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। তো চারদিক মানে কি? এদিকে হতে পারে, এদিকে হতে পারে, অ্যাট এনি পয়েন্ট। তো আমরা র্যান্ডম একটা পয়েন্ট নিয়েছি, এটা হচ্ছে পয়েন্ট পি। এই পয়েন্ট পিতে আসলে আমরা ম্যাগনেটিক ফিল্ড বি এর ভ্যালুটা বের করতে চাই, ডিরেকশনটা বের করতে চাই। সেটার জন্য আমরা বায়োট-স্যাভার্ট ল ইউজ করতে পারি। তো এই ধরনের কেসে বায়োট-স্যাভার্ট কি বলতে চাচ্ছে, বায়োট-স্যাভার্ট লতে আসলে কি বলা যাচ্ছে, মানে কি বলা হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড বের করার কি হিংস দেওয়া হয়েছে, বা ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালু বা ডিরেকশন কিসের উপর ডিপেন্ড করে সেটা নিয়ে কি বলা হয়েছে, সেই বিষয়টা আমরা দেখব। সেই উদ্দেশ্যে আমরা আসলে আমাদের যে তার আছে এখানে, এই তারের মধ্য থেকে একটা ছোট্ট অংশ কেটে নিয়েছি, সেটা হচ্ছে রেড কালার অংশ যেটাকে আমরা বলতেছি, বা এটাকে আমরা সিম্পলি একটা এলিমেন্ট বলতে পারি। এই ডিএসটাকে আমরা কি বলতে পারি? দিস ইজ অ্যান এলিমেন্ট বা অংশ। আমরা যখন স্টেটমেন্ট স্টাডি করব ওইখানে আসলে এলিমেন্ট বলে একটা কথা আছে, এখানে একটা এলিমেন্ট বলে কথা আছে, এটাই হচ্ছে আসলে এই এলিমেন্টটাকে অ্যাড্রেস করতেছে। আমরা একে একে প্রত্যেকটা অংশের পরিচয় দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের এটা হচ্ছে লেন্থ এলিমেন্ট। লেন্থ এলিমেন্ট মানে হচ্ছে আমি ছোট্ট দৈর্ঘ্যের একটা অংশ চিন্তা করতেছি যার লেন্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে ডিএস। ঠিক আছে, তাহলে ডিএসটা আসলে ইন্ডিকেট করতেছে ওর লেন্থ। এই ছোট্ট রেড কালার অংশের যে দৈর্ঘ্যটা আছে এটার লেন্থ হচ্ছে ডিএস। ওকে, এলিমেন্টের লেন্থটা হচ্ছে ডিএস। এখন এই এলিমেন্টাল অংশ দিয়ে কারেন্ট এদিকে ফ্লো করবে, রাইট? অলরেডি এখানে আমাদের একটা ব্লু অ্যারো দিয়ে বোঝানো হয়েছে কারেন্টের ডিরেকশন এদিকে থাকবে। এখান থেকে কারেন্ট যাবে যাবে এদিক দিয়ে, এদিক দিয়ে যখন যাবে তখন কিন্তু কারেন্টের ডিরেকশন এইদিকে, রাইট? ওকে, ফাইন। এখন কারেন্ট তো আসলে ভেক্টর না, কারেন্টকে আপাতত আমরা স্কেলার ধরতে পারি, তবে কারেন্টকে কোনো একটা সেন্সর টেন্সর কোয়ান্টিটিও বলা যায়, তবে ফর টাইমিং আমরা ধরতেছি কারেন্ট স্কেলার কোয়ান্টিটি। কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। বাট ডিএস যেহেতু লেন্থকে কিন্তু আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর হিসেবে কনসিডার করতে পারি আমাদের ইউজের উপর ডিপেন্ড করে। তো আমি যে কাজটা করলাম, ডিএস যে লেন্থটা আছে অ্যালং টু দিস ডিএস লেন্থ আমি একটা ভেক্টরকে ডিফাইন করতেছি, সেটা হচ্ছে এই ব্লু কালার অ্যারো দিয়ে দেখানো হয়েছে। সেই ভেক্টরটা কি? ডিএস ভেক্টর। এবং ওর সাথে যদি আমি কারেন্টকে মাল্টিপ্লাই করে লিখি, এটা তো একটা স্কেলার মাল্টিপল হবে। তাহলে আইডিএস পুরোটা এটাও একটা ভেক্টর হিসেবেই কাজ করবে, যার ডিরেকশন হচ্ছে ব্লু কালার অ্যারো দিয়ে দেখানো হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এক কথায় আমাদের যে এলিমেন্ট আমরা কেটে নিয়েছি তারের মধ্য থেকে কারেন্ট যেদিকে যায়, আমাদের আইডিএস যেই ভেক্টরটা আছে এটাও কিন্তু তার ডিরেকশনও কিন্তু
ঠিক সেদিকেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এইটার একটা নাম আছে আসলে। এই আইডিএস যেই অংশটা, এটাকে অনেক সময় বলা হয় কারেন্ট লেন্থ ইলেমেন্ট। ওকে, সো আমাদের কাছে দুইটা ভেক্টর আসছে, একটা আইডিএস একটা ভেক্টর, আরেকটা ভেক্টর আমরা যেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর ক্যাপ ভেক্টর। আচ্ছা, আর ক্যাপ আসলে কোন দিকে আছে? আমাদের যে ইলেমেন্টটা আমরা কেটে নিয়েছি বলতে আমরা যেটাকে আসলে কেটে তো আসলে নেই, তারের মধ্যেই আছে, আমরা জাস্ট ওই অংশটাকে কনসিডার করতেছি, একটা ছোট্ট দৈর্ঘ্যের একটা অংশ নিচ্ছি। ওর কাছ থেকে আমাদের অবজারভেশন পয়েন্ট পি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মলার। এই অ্যালং টু দিস ডিরেকশন আমরা একটা ভেক্টর ডিফাইন করলাম, সেটা হচ্ছে আর ক্যাপ, একটা ইউনিট ভেক্টর, রাইট? ওর ভেক্টর সিম্বল দেখেই বোঝা যাচ্ছে একটা ইউনিট ভেক্টর। তো এই আর ক্যাপকে কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারি, আর ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলে আমরা জানি ওই দিক বরাবর একটা ইউনিট ভেক্টর পাওয়া যায়। তো আমরা আসলে এখানে এই যে আমাদের আর ক্যাপ আছে, এটা কিন্তু আমরা চাইলেই কি লিখতে পারি, আর ডিভাইডেড বাই আর, রাইট? এটা কিন্তু লেখা সম্ভব। আচ্ছা, সো আমাদের কাছে দুইটা ভেক্টর আসলো, একটা এই দিক বরাবর আর একটা এই দিক বরাবর। একটা হচ্ছে টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ কারেন্ট ফ্লো, এই ইলেমেন্টের মধ্যে দিয়ে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে। আরেকটা হচ্ছে এই ইলেমেন্ট থেকে আমাদের অবজারভেশন পয়েন্ট, যেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব, তার যে ডিস্টেন্স আছে সেই দিক বরাবর একটা ভেক্টর ডিফাইন করলাম, সেটা হচ্ছে আর ভেক্টর। ওকে, দুইটা ভেক্টর আমরা পেয়েছি। ওকে, আর অবজারভেশন পয়েন্টের যে লেন্থ ডিস্টেন্স ইলেমেন্ট থেকে সেটা হচ্ছে আর। ওকে, তাহলে আর এর পরিচয় কি আমরা বুঝতে পারলাম, ডিএস এর পরিচয় কি সেটাও আমরা বুঝতে পারলাম, আই তো কারেন্ট বুঝাই যাচ্ছে। আচ্ছা, এখন আসি ডিবি। বি কি এটা কিন্তু আমরা অলরেডি জানি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা সিম্পলি ম্যাগনেটিক ফিল্ড বলেই ওকে অ্যাড্রেস করা হয়ে থাকে, ডিনোট করা হয়ে থাকে। তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতেছি, মানে আসলে বি এর মানটাই আমরা, বা মান এবং দিক, এটা আমরা আসলে বের করতে চাচ্ছি। ডিবির পরিচয় কি আসলে? ক্যালকুলাস আমাদেরকে যেটা বলে, ডি আসলে কি বোঝায়, খুব ছোট্ট একটা কিছু অংশ বোঝায়, যেমন ডিএস, ডিএস মানে ছোট্ট একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, টোটালটা যদি এস দৈর্ঘ্যের হয়, এস লেন্থের হয়, ডিএস তার মধ্যে খুব ছোট্ট একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। টোটাল ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয়, তাহলে ডিবি তার মধ্যে থেকে ছোট্ট একটা ম্যাগনেটিক ফিল্ড বোঝাচ্ছে। সো আমরা যদি ইন্টিগ্রেশন করে বের করতে চাই, তখন কিন্তু আমরা টোটালটা পেয়ে যাব। আমরা কিন্তু ফ্লাক্সের ক্ষেত্রে তাই দেখতেছিলাম, ডি ফাই পেয়ে গেলে আমি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডি ফাই করলে আমি কিন্তু ফাই পেয়ে যাই, রাইট? আচ্ছা, এখানে কেন এই ডিবি বা ডিএস ইউজ করা হচ্ছে? কারণ আমরা তো খুব ছোট্ট একটা অংশ নিয়েছি, এই জন্য আমরা আসলে ডি দিয়ে অ্যাড্রেস করতেছি। তাহলে এই ছোট্ট অংশে চার্জের অ্যামাউন্টও তো খুব অল্পই হবে, পুরো তারের মধ্যে যে পরিমাণ চার্জ আছে এখানে কিন্তু তার চেয়ে খুব কম পরিমাণ চার্জ আছে। তাহলে অল্প চার্জের জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা তো ছোটই হবে। এক কথায় ছোট অ্যামাউন্টের চার্জের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা তো ছোটই হবে। তাই বি না লিখে আমরা সিম্পলি ডিবি লিখছি। তাহলে ডিএস অংশের চার্জের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এটাকে আমরা ডিবি বলতেছি। এই জন্য আসলে আমরা ডিবি বলতেছি। তাহলে ডিবির পরিচয় হচ্ছে অবজারভেশন পয়েন্টে ডিএস লেন্থের কারেন্ট ফ্লো এর জন্য কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটাই আসলে ডিবি। ওকে, ওকে ফাইন। ডিরেকশন নিয়ে আমরা পরে কথা বলতেছি। এখানে আসলে ক্রস একটা সিম্বল দেখা যাচ্ছে পয়েন্ট বিতে, এটা আসলে ডিরেকশন বোঝাচ্ছে, বাট এখন আমরা এটাতে যাচ্ছি না, ডিরেকশন নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আমরা ভ্যালু বা ম্যাগনিটিউড কিভাবে বের করা যায় সেখানে থাকি। লাস্ট যে জিনিসটা আমরা একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে কি, আসলে এখানে আরেকটা জিনিস আমরা দেখতেছি, থিটা। থিটা আসলে কি? ওই যে আমরা দুইটা ভেক্টর নিয়ে একটু আগে কথা বলতেছিলাম, এই দুইটা ভেক্টরের মাঝখানে যে এঙ্গেল, ইন বিটুইন এঙ্গেল, সেটা হচ্ছে থিটা। তাহলে আবার একটু যদি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে, আমি এক কথায় যদি বলি ভেক্টর টেক্টর সবকিছু বাদ, আমরা যে ইলেমেন্টাল অংশটা চিন্তা করতেছি ডিএস দৈর্ঘ্যের, এই ডিএস দৈর্ঘ্য দিয়ে যেদিকে কারেন্ট যাচ্ছে, যেই দিকে কারেন্ট যাচ্ছে সেই দিকের সাথে ওর কাছ থেকে অবজারভেশন পয়েন্টের যে ডিস্টেন্স বা দৈর্ঘ্য, এই দিক বরাবর আর কারেন্টের দিক বরাবর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আসলে থিটা। এখানে আসলে দেখাই যাচ্ছে, সবকিছু ক্লিয়ারই দেখা যাচ্ছে এখানে, রাইট? সবকিছু এখানে ক্লিয়ারই দেখা যাচ্ছে। ওকে ফাইন। এখন আসো যে আসলে আমরা মোটামুটি এই জিনিসগুলো আমরা বুঝলাম কোনটা আসলে কি ইন্ডিকেট করতেছে, রাইট? আমরা সবকিছু বোঝার চেষ্টা করলাম। এখন আমরা আমাদের স্টেটমেন্টে যাই। এই ডিবির যে ভ্যালুটা আছে এটা নিয়ে বায়োট-স্যাভার্ট লতে কি বলা হয়েছে। বায়োট-স্যাভার্ট লতে আসলে কি বলা হচ্ছে, স্টেটমেন্টটা যেটা, সেটা হচ্ছে দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই অ্যান ইনফিনিটেসিমাল কারেন্ট এলিমেন্ট। আচ্ছা, ইনফিনিটেসিমাল কথাটার মানে হচ্ছে ছোট অংশ আর কি। তো কারেন্ট এলিমেন্ট বলতে যে আমরা আইডিএস এর কথা বলতেছিলাম, কারেন্ট লেন্থ এলিমেন্ট, তো এটাকে অনেকে সিম্পলি কারেন্ট এলিমেন্টও বলতে পারে, যে একটা ছোট্ট ইলেমেন্টাল অংশ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে কারেন্ট এলিমেন্ট। তাহলে এই কারেন্ট এলিমেন্টের জন্য যেই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, যেটা আসলে আমাদের ক্ষেত্রে ডিবি, সেটা
ডিরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক হবে কার, ওই যে কারেন্টটা যাচ্ছে তার, দ্যাট মিনস আই, এখানে আসলে ক্যাপিটাল লেটার ইউজ করেছে, হোয়াট এভার, কারেন্টের সাথে প্রপোর্শনেট হবে। লেন্থ অফ দ্য ইলেমেন্ট, তাহলে আমাদের ইলেমেন্টটা কতটুকু ছিল, রেড কালার অংশ যার দৈর্ঘ্য আমরা অলরেডি বলেছি ডিএস, তাহলে লেন্থ অফ দ্য ইলেমেন্ট এটার সাথেও প্রপোর্শনাল হবে কে, ডিবি। তাহলে এই যে ডিএস এর সাথেও সে প্রপোর্শনাল, কারেন্টের সাথেও সে প্রপোর্শনাল। আচ্ছা, আরো একটা জিনিসের সাথে প্রপোর্শনাল, সেটা হচ্ছে দ্য এই সাইন অফ দ্য অ্যাঙ্গেল টু দ্য অবজারভেশন পয়েন্ট, অর্থাৎ অবজারভেশন পয়েন্টের সাথে ওই ইলেমেন্টাল কারেন্টের যে ইন বিটুইন অ্যাঙ্গেল সেটার সাইন নিয়ে যদি আমি দেখাই, তখন সেই সাইন থিটার সাথেও সে সমানুপাতিক বা প্রপোর্শনেট হবে। তাহলে কারেন্টের সাথে প্রপোর্শনেট, ওই ইলেমেন্টের দৈর্ঘ্যের সাথে বা লেন্থের সাথে প্রপোর্শনেট, ইন বিটুইন অ্যাঙ্গেলের সাইনের সাথে সে প্রপোর্শনেট। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনেট হবে কার, ব্যস্তানুপাতিক হবে স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, অবজারভেশন পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে, আর এটার সাথে আসলে সে ইনভার্সলি প্রপোর্শনেট হবে কে, ডিবি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড। এক কথায় এই যে ছোট্ট অংশ কনসিডার করতেছি এখানে, এইখান থেকে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই অল্প অংশের বা এই ইলেমেন্টাল কারেন্টের জন্য অবজারভেশন পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা এই কারেন্টের সাথে সমানুপাতিক, এই লেন্থের ডিএস এর সাথে সমানুপাতিক বা প্রপোর্শনাল হবে, অ্যান্ড ইন বিটুইন অ্যাঙ্গেলের সাইন থিটার সাথে প্রপোর্শনাল হবে, সাইনের সাথে প্রপোর্শনাল হবে। আর অবজারভেশন পয়েন্ট থেকে ইলেমেন্টের যে ডিস্টেন্স আর, এইটার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক হবে। এই কথাটাই আসলে আমাদেরকে বায়োট-স্যাভার্ট লতে বলা হয়েছে। ওকে, তাহলে এটা ছিল আসলে স্টেটমেন্টের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ওকে, ডিবি ইজ প্রপোর্শনেট টু আই ডিএস সাইন থিটা বাই আর স্কোয়ার, সবগুলো অংশকে একসাথে লেখা হয়েছে। তো আমি এই জিনিসটাকে যদি দেখি আরেকবার, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে ডিবি ইজ প্রপোর্শনেট টু আই ডিএস সাইন থিটা বাই আর স্কোয়ার। তো প্রপোর্শনেট সাইন উঠালে আমরা একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে পারি, প্রপোর্শনেট কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে প্রপোর্শনেট কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে মিউ নট বাই 4 পাই। আমরা কিন্তু অলরেডি মিউ নটের পরিচয় দিয়েছি। মিউ নট ছিল ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কনস্ট্যান্ট বা চৌম্বক প্রবেশতা ধ্রুবক। কনস্ট্যান্টের ভ্যালু এইটা, আর বাকি যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, আই ডিএস সাইন থিটা বাই আর স্কোয়ার। ওকে, সো এটা ছিল আসলে আমাদের ডিবির যে ম্যাগনিটিউড বা ভ্যালু বের করার একটা ওয়ে। তাহলে আমাকে আসলে কি কি জানা লাগবে, অলরেডি আমি দেখতেছি এক্সপ্রেশনে কি কি জানা লাগবে, ডিস্টেন্স জানা লাগবে অবজারভেশন পয়েন্টের, আমি যে এলিমেন্টাল অংশ চিন্তা করতেছি তার দৈর্ঘ্য জানা লাগবে, কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা জানা লাগবে, অ্যান্ড ইন বিটুইন অ্যাঙ্গেলের সাইনের ভ্যালুটা জানা লাগবে। আর মিউ নটের ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানি 4 পাই ইন্টু 10⁻⁻⁷ ডেসিমিটার পার অ্যাম্পিয়ার। এটা নিয়ে আমরা আগের লেকচারে কথা বলেছি। সো এখান থেকে আমরা আসলে ডিভির ভ্যালুটা পাই। ডিভি তো ছোট্ট ম্যাগনেটিক ফিল্ড, তাই না, ডিএস, বাট আমাদের তার কি শুধুমাত্র ডিএস অংশ নিয়ে তৈরি? এরকম আরো অসংখ্য ছোট ছোট ডিএস অংশ কাটা সম্ভব, রাইট? অসংখ্য ডিএস এরকম নেওয়া সম্ভব, প্রত্যেকের জন্য এই পি পয়েন্টে একটা ছোট ছোট ডিবি পাওয়াও সম্ভব। তাহলে সবগুলো ডিবিকে এই তারের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ডিএস সম্ভব, প্রত্যেকের জন্য যতগুলো ডিবি সম্ভব, সবগুলো ডিবিকে যদি আমি সাম করে দিতে পারি, যোগ করে দিতে পারি, তাহলেই তো পুরো তারের জন্য, পুরো তারের কারেন্টের জন্য বা চার্জের জন্য অবজারভেশন পয়েন্ট পিতে টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে সেটা কিন্তু চলে আসতেছে। সো টোটাল ম্যাগনেটিক ফিল্ড বের করার একটা ওয়ে হতে পারে বি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিবি, রাইট? এটা একটা ওয়ে হতে পারে। আই ডিএস সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা একটা ওয়ে হতে পারে। এটা কিন্তু আসলে বায়োট-স্যাভার্ট লতে ডিরেক্ট আসলে এটা বলা হয়নি। বায়োট-স্যাভার্ট লতে আসলে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আসলে এই অংশটুকু, ঠিক আছে, ইলেমেন্টাল কারেন্টের জন্য কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। আমরা ক্যালকুলাস ইউজ করে টোটাল ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে বের করতে পারবো। সো এখন ফাইনাল আসলে এক্সপ্রেশনটা কেমন হবে টোটাল ম্যাগনেটিক ফিল্ড, এটা কেস ডিপেন্ড, এক এক কেস এক এক রকম হবে। আমরা যখন বায়োট-স্যাভার্ট ল এর অ্যাপ্লিকেশন দেখব, কিভাবে কোন কেসে অ্যাপ্লাই করা যেতে পারে এবং ম্যাগনেটিক ফিল্ড বি এর ভ্যালু, টোটাল ম্যাগনেটিক ফিল্ড যেটা আসলে ওইটা বের করা যেতে পারে, সেটা আমরা দেখব। ফর টাইম বিং আমরা আসলে ইন্ট্রোডাকশনে আসি, বায়োট-স্যাভার্ট ল এর ইন্ট্রোডাকশনটা এখানে আমরা দেখার চেষ্টা করলাম যে ম্যাগনেটিক ফিল্ড আর এর ভ্যালুটা আসলে কিভাবে বের করা সম্ভব, এবং আমরা আসলে প্রত্যেকটা কোয়ান্টিটি বা এখানে প্রত্যেকটা প্যারামিটারের পরিচয়ও আমরা জানতে পেরেছি আসলে কোনটা কি বোঝাচ্ছে। সো লেটস টক অ্যাবাউট দ্য ডিরেকশন। আমরা আসলে বি এর ডিরেকশন কিভাবে বের করবো, অ্যাজ ইটস এ ভেক্টর কোয়ান্টিটি, এটাও কিন্তু আমাকে বুঝতে হবে। বি এর ডিরেকশন নিয়ে কথা বলতে গেলে আমাকে আসলে
ওর ভেক্টর ফর্মটা আসলে দেখতে হবে, ভেক্টর এক্সপ্রেশনটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো আমরা আসলে ডিবি সম্পর্কে যেটা জানতে পারলাম, ডিবি সম্পর্কে আমরা জানতে পারলাম হচ্ছে এটার ভ্যালু হচ্ছে মিউ নট বাই 4 পাই আই ডিএস সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? এটা আমরা জানতে পারলাম। ওকে, সো এই জিনিসটাকে আমি আর একটু মডিফাই করেও লিখতে পারি, সেটা হচ্ছে মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএস ইন্টু 1 ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, 1 মাল্টিপ্লাই তো এমনিতেও আছে, তো জাস্ট একটু লিখলাম। কেন লিখলাম? আচ্ছা, 1 আসলে যে কোনো ইউনিট ভেক্টরের কি একটা ম্যাগনিটিউড, রাইট? যে কোনো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড বা ভ্যালু কিন্তু আসলে 1। তো আমরা আমাদের ফিগারে যেটা দেখে আসলাম একটু আগে, আমরা কিন্তু একটা ইউনিট ভেক্টরকে এখানে দেখাইছি, সেটা হচ্ছে আর ক্যাপ। তো আমরা এখন যে কাজটা করতে পারি এখানে, আমরা কিন্তু দেখতেছি যে আসলে এখানে 1 এর জায়গাতে আমি আর ক্যাপের ম্যাগনিটিউড হিসেবে ওকে আমি রিপ্লেস করতে পারি। হাউ? সেটা হচ্ছে আই ডিএস ভেক্টরের ম্যাগনিটিউড, ডিএস কে আমি এভাবেও লিখতে পারি, রাইট? ডিএস তো ইটসেলফ ভেক্টর, এন্ড আর ক্যাপ যেটা আছে ওর ম্যাগনিটিউড টু সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কিন্তু লেখা সম্ভব। সো ডিএস ভেক্টরের ম্যাগনিটিউড মানে আসলে এখানে ডিএসই বোঝাচ্ছে, এন্ড আর ক্যাপের ম্যাগনিটিউড তো 1, রাইট? এখানে কোনো ভুল নাই আসলে। তো এটা আমি লিখতেছি ভেক্টর ফর্মটাকে বের করে আনার জন্য। তো আমরা কি একটা বিষয় খেয়াল করতেছি যে এখানে দুইটা ভেক্টরের ভ্যালু তার সাথে ওদের ইন বিটুইন অ্যাঙ্গেলের সাইন মাল্টিপ্লাই আকারে আছে। এটা কি আমাদের ভেক্টরের ক্রস প্রোডাক্ট এর ফর্মে দেখা যাচ্ছে, রাইট? সো উই নো যে এ বি সাইন থিটা এটা আসলে কি? এটা আসলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ম্যাগনিটিউড, রাইট? এটা কিন্তু আমরা জানি। ওকে, তাহলে ওরা আসলে কোন ফর্মে আছে? ওরা আসলে ফর্মটাতে আসে ডিএস ক্রস আর ক্যাপ এর ম্যাগনিটিউড আকারে আছে। যখন আমি তাহলে ভেক্টর, তার মানে এখানে আসলে ভেক্টর এটা তো কনস্ট্যান্ট, ওর তো কোনো ভেক্টর প্রপার্টি নেই। আই ইটসেলফ ভেক্টর, সরি ইটসেলফ স্কেলার, এটার কোনো ভেক্টর প্রপার্টি নেই। তাহলে এখানে ভেক্টর কারা? এরাই তো ভেক্টর, রাইট? তাহলে যেহেতু ডিবি ভেক্টর, ওর ভেক্টর প্রপার্টিটা আসলে ওদের মাধ্যমেই কন্ট্রোল হবে। ভেক্টর প্রপার্টি আমি যদি আরো স্পেসিফাই করে বলি, ডিরেকশনটা আসলে এদের মাধ্যমে ডিফাইন করা লাগবে। সো নাও আমরা আসলে ডিবির ভেক্টর ফর্মটা কিন্তু লিখতে পারবো। ডিবি ভেক্টরালি এক্সপ্রেস করলে ওকে এক্সপ্রেস করা যাবে এইভাবে, মিউ নট বাই 4 পাই আই ডিএস ক্রস আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি আসলে ডিবির যে ভেক্টর ফর্ম সেটা। ওকে, এটাকে আরেকটু মডিফাই করেও লেখা সম্ভব, আর ক্যাপটাকে একটু ভেঙে লেখাও সম্ভব। সো সেটা কি হতে পারে? সেটা হতে পারে কি যে আমরা যে কাজটা করতে পারি, মিউ নট বাই 4 পাই আই ডিএস ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব, রাইট? আমরা এটাকে জাস্ট কি করলাম, আমরা অলরেডি জানি যে আসলে অ্যাজ আর ক্যাপ ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর, অর্থাৎ একই ডিরেকশনে আর ভেক্টর, আর কে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর হিসেবে আমি চিন্তা করতে পারি, রাইট? সো এভাবেও ভেঙে লেখা সম্ভব। তো যেটাই হোক না কেন, এতে আসলে ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না। আমরা আসলে ভেক্টর ফর্মটা দেখতেছি ডিরেকশন ডিফাইন করা যায় কিভাবে সেটার উপরে। সো আমি দেখতেছি যে ডিবির যে ভেক্টর ফর্মটা আছে, সেটা কি আসলে এদের উপর ডিপেন্ড করতেছে, ডিএস ক্রস আর এদের উপর। তাহলে এই পুরো এক্সপ্রেশনে ভেক্টরাল ফর্মে আছে কারা? এই পাশে আছে ডিবি, রাইট সাইডে আছে এরা। তাহলে এদের যে ডিরেকশন, এটাই কিন্তু আসলে ডিবি ডিরেকশন। এখন এদের ডিরেকশন মানে কি? এটা তো ক্রস প্রোডাক্ট হিসেবে আছে। এদের ডিরেকশন মানে কি ডিএস এর ডিরেকশন আর আরেক ডিরেকশন, দুইটা ডিরেকশন না। এদের ডিরেকশন মানে এদের ক্রস প্রোডাক্ট করে যে নতুন ভেক্টর পাওয়া যাবে সেটার ডিরেকশন। আমি যে ডিএস ক্রস আর করতেছি, এদের যে ডিরেকশন, এই ক্রস প্রোডাক্ট করে যে আমি যে নতুন ভেক্টর পাবো, সেই ক্রস প্রোডাক্টের যে ডিরেকশন, সেটাই কি হবে আসলে ডিবির ডিরেকশন। আমরা জানি যে আসলে ক্রস প্রোডাক্ট করে যে নতুন ভেক্টর পাওয়া যায়, সেই ভেক্টরটা সব সময় যাদের ক্রস প্রোডাক্ট করেছি তাদের যে সারফেস বা প্লেন, সেই প্লেনের সাথে সে সবসময় পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকবে, হয়তো ভেতরের দিকে বা বাইরের দিকে, উপরে অথবা নিচে। আমাদের এখানে দুজনের মধ্যে রেফারেন্স হচ্ছে ডিএস। তো এটা দিয়ে আসলে আমরা ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা বের করতে পারি। আসলে আমি কি বলতে চাচ্ছি, আমাদের যে এক্সাম্পল ছিল ফিগারে, আমাদের ডিএস ছিল এই দিক বরাবর এন্ড আর ছিল এইদিকে কোন একটা দিকে, রাইট? এদিকে কোন একটা দিকে। সো আমরা যে ডিরেকশন দেখাচ্ছি, এটা ছিল ওদের ইন বিটুইন অ্যাঙ্গেল থিটা। সো
ওদের যখন আমি ক্রস প্রোডাক্ট করব তখন আমাকে ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা কি, যেহেতু পারপেন্ডিকুলার, হয়তো আমাদের এই যে স্লাইড আছে, আমাদের এই স্লাইডের যে সারফেস সেটা থেকে ভেতরের দিকে থাকবে অথবা বাইরের দিকে বের হয়ে আসবে, এরকম দেখাবে, রাইট? এই পয়েন্ট থেকে হয়তো ভেতরের দিকে থাকবে, নয়তো বাইরের দিকে থাকবে। তো এটা তো আসলে এখানে দেখানো যাচ্ছে না। সো দেখাতে চাইলেও একটু দেখানো যেতে পারে এইভাবে। লেটস সে বিষয়টা এরকম এরকম আর কি। লেটস সে এটা হচ্ছে আমাদের ডিএস, এদিকে হচ্ছে আর আছে, এটা হচ্ছে সেই আমাদের থিটা, এদিকে লেটস সে ওদের যে ক্রস প্রোডাক্ট আছে সেটা, আর ক্যাপ বলি আর বলি, দুজনের ডিরেকশন সেম দিকেই হবে আসলে। আর যেদিকে আর ভেক্টর যেদিকে, আর ক্যাপ ভেক্টর একই দিকে, ইউনিট ভেক্টর একই দিকে থাকে। বিষয়টা হচ্ছে আসলে এরকম, নিচের দিকেও থাকতে পারতো, আমরা উপরের দিকে দেখাইছি, এখানে নিচের দিকেও থাকতে পারবে, সমস্যা নেই। তবে আই থিঙ্ক এখানে নিচের দিকেই হবে। কিভাবে? কারণ আমাদেরকে তো আসলে ডিরেকশনটা বের করতে হবে কিভাবে, ডিএস থেকে এদিকে আর এর দিকে ঘুরে আসতে হবে, অ্যাজ ডিএস ফার্স্টে আছে, সো এদিকে ঘুরে আসতে হবে। সো আমাদেরকে আসলে ক্লকওয়াইজ রোটেট করা লাগতেছে। ক্লকওয়াইজ ঘোরা মানে আসলে এই ক্রস প্রোডাক্টের ডিরেকশন নিচে যাবে, সো এই ডিরেকশনটা আসলে উল্টে যাবে, রাইট? সো অ্যাকচুয়াল ডিরেকশনটা আসলে কোন দিকে হওয়া উচিত, লেট মি ক্লিয়ার ইট। অ্যাকচুয়াল ডিরেকশনটা আসলে এইদিকে হওয়া উচিত। তাহলে ডিএস ক্রস আর এর যে ডিরেকশন সেটা এইদিকে হওয়া উচিত। তাহলে ঠিক এই দিক বরাবরই আমাদের ডিবি থাকবে, নিচের দিকে। তাহলে এইটা কিন্তু আমাদের স্লাইডের যে সারফেস, যেখানে আসলে আমরা পড়াশোনা করতেছি, এটার সারফেস। কারণ আমাদের ফিগারে ডিএস এবং আর ওরা কিন্তু আমাদের স্লাইডের এই সারফেসটার উপরে আছে, রাইট? এই সারফেসটার উপরে আছে। তাহলে এই সারফেস থেকে নিচের দিকে কে আছে? ওদের ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা নিচের দিকে আসতেছে, ভেতরের দিকে। সো ডিবির ডিরেকশনটাও ঠিক ভেতরের দিকেই হবে। তাহলে এই ভেতরের দিক দেখানোর জন্য আমরা আসলে কি করতে পারি? ভেতরের দিক দেখানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা ক্রস সাইন ইউজ করতে পারি। আর বাইরের দিক দেখানোর জন্য আমরা একটা ডট সাইন ইউজ করতে পারি, এরকম। ঠিক আছে, ডট ক্রস কনভেনশন, এগুলো আমরা কথা বলবো সামনে, সমস্যা নেই। সো ক্রস দিয়ে আসলে বোঝানো হচ্ছে ভেতরের দিকে। সো বায়োট-স্যাভার্ট ল থেকে আমরা আসলে ডিরেকশন সম্পর্কে আইডিয়া কিভাবে পাচ্ছি? ডিরেকশন সম্পর্কে আইডিয়া আমরা ওর এক্সপ্রেশন থেকেই পাচ্ছি, সেটা হচ্ছে কি ডিএস ক্রস আর এর ডিরেকশন যেটা, সেটাই কিন্তু আসলে ডিবির ডিরেকশন হবে। এবং সেটা ফাইনালি ইন্টিগ্রেশন করলে তো আসলে ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না, জাস্ট ভ্যালু চেঞ্জ হবে। বি এর ডিরেকশন ঠিক সেটাই। তো আমরা এই জন্য একটা ইজি রুল ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি আসলে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ঠিক আছে, আমরা রাইট হ্যান্ড রুল দিয়ে আসলে কাজটা করতে পারি। অর্থাৎ আমি যেই অংশের জন্য আসলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বের করতেছি, তো সেই অংশের জন্য আসলে কারেন্টটা কোন দিকে আমি দেখবো, কারেন্টটা উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের তার উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তারপর আমাকে দেখতে হবে যে আমি সবসময় এই ফিঙ্গার দিয়ে কারেন্টের ডিরেকশনটাকে ডিফাইন করবো। ঠিক আছে, এই ফিঙ্গারটা দিয়ে কারেন্টের ডিরেকশনকে ডিফাইন করবো, অবশ্যই আমার রাইট হ্যান্ড দিয়ে চিন্তা করতে হবে। তাহলে কারেন্ট যদি উপরের দিকে থাকে এরকম, ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই বাকি যে চারটা ফিঙ্গার আছে, এইগুলোর যে ডিরেকশন, এগুলো কোন দিকে সার্কেল হয়ে আছে বা কার্ভ হয়ে আছে, ওই দিক বরাবর আসলে ম্যাগনেটিক ফিল্ড বি এর ডিরেকশন থাকবে। ঠিক আছে, এই যে আমরা এখানে অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটা তার মানে কোন দিকে আছে, এটা এইভাবে আছে, বি এর ডিরেকশন আছে। আর যদি কারেন্ট নিচের দিকে থাকে, তাহলে আমাদের ফিঙ্গারগুলো উল্টা পাশে ঘুরে যাবে, রাইট? তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বি এর ডিরেকশন এইদিকে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, বি তো আসলে ভেক্টর, ওর ডিরেকশন সার্কুলার কিভাবে হলো? সার্কুলার না, আসলে বিষয়টা হচ্ছে কি, এটা তো ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর থাকবে। অর্থাৎ আমি বিষয়টাকে আরেকটু ভেঙে যদি বলি যে এখানে দেখানো হচ্ছে, অর্থাৎ উপর থেকে যদি দেখি, এটা আসলে এই ফিগারটা আসলে দেখানো হয়েছে কার জন্য? এটা দেখানো হয়েছে যে এটার জন্য। ঠিক আছে, কারেন্ট নিচে যাচ্ছে, অর্থাৎ আমরা টপ ভিউ দেখতেছি, এই উপর থেকে দেখতেছি। উপর থেকে দেখলে কি মনে হবে? উপর থেকে দেখলে মনে হবে যে এটা হচ্ছে আমাদের তারের ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ দেখা যাচ্ছে, এটা সার্কুলার গোল। তো ক্রস দিয়ে বোঝানো হচ্ছে কারেন্ট আসলে পেজ বা আমাদের স্লাইডের যে সার্ফেস এটা থেকে ভেতরের দিকে মানে নিচে নামতেছে। ঠিক আছে, এটা বোঝাচ্ছি আমরা। সো উপরে উঠলে আমরা আসলে ডট দেখাই দিলাম। তাহলে কারেন্ট যখন নিচে যাবে তখন আসলে আমরা কি বলতেছি, তখন আসলে ঘুরতেছে কিভাবে, ডিরেকশনটা এইভাবে আসতেছে। সো এই যে আমাকে দেখানো হয়েছে যে এটা আসলে ক্লকওয়াইজ রোটেশনে আছে, এটা ক্লকওয়াইজ রোটেশনে আছে। ঠিক আছে, এখন অ্যাট এনি পয়েন্ট আমি যদি এইখানে একটা পয়েন্ট নিই, তাহলে ট্যানজেন্ট বরাবর আমাকে বি এর ডিরেকশন দেখাইতে হবে, ট্যানজেন্ট বরাবর বি ডিরেকশন দেখাইতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আসলে এই যে বি এখানে ভেক্টরের লেন্থটা একটু বড়, এখানে ছোট, ইট মিনস হোয়াট, মানে এটা রিজন কি আসলে আমাদের কারেন্ট বা ওয়্যারের কাছ থেকে ডিস্টেন্স যত বাড়ে বি এর ভ্যালু তত কমে। হোয়াই? কজ ইনভার্সলি প্রপোর্শনাল ছিল অবজারভেশন পয়েন্ট এলিমেন্ট থেকে আর এর, অর্থাৎ আমি আসলে লোয়ার কেস আর যেটা সেটার কথা বলতেছি। তাহলে ওর ভ্যালু যত বাড়বে বি এর ভ্যালু তত কমবে, ডিবি ভ্যালু কমবে, বি এর ভ্যালু কমবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল ছিল স্কোয়ারের সাথে। সো যত দূরে যাব তত কিন্তু ভেক্টর বি এর ভ্যালু কমতে থাকবে। সো ভেক্টরের লেন্থটাকে ছোট করে দেখানো হচ্ছে জাস্ট টু মিন যে এখানে বি এর ভ্যালুটা ছোট, ডিরেকশন সেম বাট ভ্যালু ছোট। দূরে যত যাব ভ্যালু ছোট, কারণ ডিরেকশন সেম কেন? কারণ হচ্ছে ওদের যে অ্যাক্টিং পয়েন্টটা দেখানো হয়েছে ওটা কিন্তু একই স্ট্রেট লাইনের উপর আছে, এই জন্য প্যারালাল।
হোয়াট এভার, আমি যদি এইখানে একটা পয়েন্ট চিন্তা করি, এই যে এইখানে একটা পয়েন্ট চিন্তা করি, তাহলে ট্যানজেন্ট বরাবর এইদিকে বি দেখাইতে হবে। আমি যদি এইখানে একটা পয়েন্ট চিন্তা করি, তাহলে ট্যানজেন্ট বরাবর এইদিকে বি দেখাইতে হবে, মানে স্পর্শক বরাবর। সো স্পর্শক বা ট্যানজেন্ট বরাবর আসলে বি এর ডিরেকশন থাকবে। কিন্তু যদি আমি কারেন্টের ডিরেকশনটা জাস্ট অপোজিট করে দিই, বি এর মানে ডিরেকশন উল্টা হয়ে যায়। ঠিক আছে? সো এইভাবে আমি রাইট হ্যান্ড রুল দিয়ে আসলে আমি বি এর ডিরেকশনটাকে বের করতে পারি। সো কারেন্ট উপরে উঠলে কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে, কারেন্ট নিচে নামলে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে? সো কাউন্টার ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ হবে, এটা আসলে আমরা আমাদের রাইট হ্যান্ড রুল দিয়ে ডিরেক্ট বের করতে পারি। আচ্ছা, আর একদমই বেসিক যেই কনসেপ্ট বা একদম জেনারেল যে কনসেপ্ট, সেটা আমাদের বার্ডসেভার ল থেকে যেটা আসে, ও আসলে বলতেছে কি যে ডিএস ক্রস আর এর যে ডিরেকশন, সেটাই আসলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বি এর বা ডিবির ডিরেকশন হবে। ডিবির ডিরেকশন যেটা, এটা আসলে বি এর ডিরেকশন হবে। আলটিমেটলি ওকে ইন্টিগ্রাল বের করেই কিন্তু আসলে আমরা বি পাচ্ছি। সো এভাবে আসলে আমরা ডিরেকশনটাকে বের করতে পারি ম্যাগনেটিক ফিল্ডের। ওকে, ফাইন। এখন বার্ডসেভার ল, আচ্ছা বাই দ্য ওয়ে, এই ফিগারটা নিয়ে কিছু কথা বলা বাকি ছিল। এটা আসলে একটা প্র্যাকটিক্যাল ইমেজ। কিসের ইমেজ? আসলে কি যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় কিনা কারেন্ট ক্যারিং ওয়্যার, এটার একটা এক্সপেরিমেন্ট আসলে দেখানো হচ্ছে। তো একটা পেজের মধ্যে বা যে কোনো একটা সারফেসের মধ্যে আসলে যেটা করা হয়েছে, মাঝখানে একটা হোল করে এদিক থেকে কারেন্ট ক্যারিং একটা ওয়্যার দেওয়া হয়েছে। লেটস আমরা ধরে নিচ্ছি কারেন্ট উপরে যাচ্ছে। ঠিক আছে? সো ওর চারদিকে কিছু গ্র্যানুলার ম্যাগনেট নেওয়া হয়েছে, মানে টুকরো টুকরো বা গুঁড়ো গুঁড়ো কিছু ম্যাগনেট নেওয়া হয়েছে। সো যখনই আমি এদিক দিয়ে কারেন্ট ফ্লো দিলাম, তো তখনই ওরা এরকম সার্কুলার হয়ে গেল। অর্থাৎ মানে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড এভাবে জেনারেট হলো, তাহলে প্রত্যেকেই ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইনমেন্টে চলে আসলো। ম্যাগনেটিক ডোমেইনগুলো, মানে এই ম্যাগনেটগুলো কারেন্টের যে ম্যাগনেটিকটা তৈরি হয়েছে, কারেন্ট ক্যারিং ওয়্যারের কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে, ওই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে এখানকার ম্যাগনেটগুলো আসলে এইভাবে কি করে যাবে, একটা সুন্দর অ্যালাইনমেন্টে চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকে আসলে কিন্তু বোঝা যায় যে চারদিকে আসলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন হবে। এখানে আসলে আমরা গ্র্যানুলার ম্যাগনেট না রেখে, ছোট ছোট ম্যাগনেটের টুকরো না রেখে, আমি কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের প্রতি সেন্সিটিভ কোনো একটা মেটাল লাইক আয়রনের ছোট ছোট টুকরো রাখতে পারি। তারাও কিন্তু কিছুটা সেম ধরনেরই ইফেক্ট দেখাবে। ঠিক আছে? সেম ধরনের বিহেভিয়ার দেখাবে। ওকে, এখন আসলে লিমিটেশনস হচ্ছে কি বার্ডসেভার ল আসলে আমি কোন কোন কেস আসলে অ্যাপ্লাই করতে পারবো, কোথায় পারবো না। লিমিটেশনস গুলো হচ্ছে, বার্ডসেভার লতে যে কারেন্টের কথা বলা হচ্ছে, কারেন্ট আই, এটা আসলে ডিসি কারেন্ট। এসি কারেন্টের জন্য বার্ডসেভার ল অ্যাপ্লাই করা যায় না। সো টাইম ভ্যারিং এসি কারেন্টের জন্য আমরা বার্ডসেভার ল ইউজ করতে পারবো না। এটা হচ্ছে বার্ডসেভার ল এর একটা লিমিটেশনস। এরপর হচ্ছে ইরেগুলার কারেন্ট পাথ, কারেন্টের যে তারটা, এটা যদি কোনো ইরেগুলার শেপ হয়, আমরা তো খুব সিম্পল একটা ওয়্যার দিয়ে চিন্তা করতেছি। তো ইরেগুলার বা এলোমেলো বা অসম আকৃতির কোন একটা কন্ডাক্টর বা পরিবাহী তার, ওর মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, ওই ক্ষেত্রে আসলে ওর কমপ্লেক্স জিওমেট্রির কারণে, জিওমেট্রিক শেপের কারণে অনেক সময় আমাদের ইন্টিগ্রেশন করে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বের করাটা ঝামেলা হয়ে যাবে, ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। তো এইটা আরেকটা লিমিটেশন হতে পারে। আচ্ছা, বার্ডসেভার লতে আসলে কোনো ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করা যাবে না। আমরা যে কারেন্ট ইউজ করবো সেটা সবসময় একটা স্টেডি স্টেট বা কনস্ট্যান্ট কারেন্ট নিয়ে কাজ করতে হবে। তো ডিসপ্লেসমেন্ট কারেন্ট আসলে কখন জেনারেট হয়? র্যাপিডলি চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডের কারণে কিন্তু একটা কারেন্ট জেনারেট হতে পারে। ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জের কারণে একটা কারেন্ট জেনারেট হতে পারে। এই ধরনের কারেন্ট আমরা আসলে কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলি। ওই ধরনের কারেন্টের জন্য আমি বার্ডসেভার ল অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, নন রিলেটিভিস্টিক, অর্থাৎ বার্ডসেভার লটা লাইটের স্পিডে, মানে নিয়ার লাইট স্পিড, এরকম কোনো রেফারেন্স ফ্রেমে আসলে দেখা যাবে যে বার্ডসেভার ল অ্যাপ্লাই করা যাচ্ছে। নট ভ্যালিডেড স্পিডস নিয়ার লাইট স্পিড। আচ্ছা, সো ভ্যাকিউম বা শূন্য মাধ্যম ধরেই ও ম্যাক্সিমাম সময় আমরা এই লটাকে অ্যাপ্লাই করে থাকি। সো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের ভিতরে যখন আমি চলে যাব, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের ভিতরে যখন চলে যাব, ভ্যাকিউমে না, তখন আসলে দেখা যাবে এই লটা ইউজ করে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বের করাটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আমাকে দিচ্ছে না, অ্যাকচুয়াল রেজাল্ট আমাকে দিচ্ছে না। সো এই কয়টা ছিল মোটামুটিভাবে বার্ডসেভার ল এর কিছু লিমিটেশন, এগুলো আমাকে মাথায় রাখতে হবে। তবে আমরা মূলত ওর যে প্রবলেমগুলো সলভ করবো এবং ওর যে অ্যাপ্লিকেশনস গুলো দেখবো, কিছু স্পেসিফিক কেসে ম্যাগনেটিক ফিল্ড বের করা যায় কিভাবে, এটা ইউজ করে আমরা সবসময় আসলে ডিসি কারেন্ট বা কনস্ট্যান্ট কারেন্ট ধরে আসলে এই লটাকে অ্যাপ্লাই করবো। ঠিক আছে?